আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা উচ্চতর হিসাব বিজ্ঞান ১ অর্থাৎ অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1 এর ক বিভাগের যে প্রশ্নগুলো রয়েছে এইগুলো আলোচনা করব। চলুন তাহলে শুরু করা যাক আজকের সাজেশন। সাজেশনের ক্যাটেগরি থাকবে যারা শুধু পাস করতে চায় তাদেরকে এই যে ডাবল টিক চিহ্ন যে প্রশ্নগুলোতে দিব তারা শুধুমাত্র এই প্রশ্নগুলো করে নেবেন। আর যারা ফার্স্ট ক্লাস পেতে চান এবং এ প্লাস পেতে চান, মানে ফার্স্ট ক্লাস এবং এ প্লাসের প্রস্তুতি নিতেছেন, তাদের জন্য 1 লিখে এরকম গোল করে দেব। আপনারা এই প্রশ্নগুলো এবং এই প্রশ্নগুলো দুইটা একসাথে প্লাস করে পড়ে নেবেন, ঠিক আছে? যারা শুধু পাস তারা শুধুমাত্র এইটা, আর যারা ফার্স্ট ক্লাস এবং এ প্লাস তারা এইটা এবং এইটা দুই ক্যাটাগরির প্রশ্নগুলোই পড়ে নেবেন। চলুন তাহলে শুরু করা যাক। অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1, প্রথম অধ্যায় শেয়ার হোল্ডারদের ইকুইটির হিসাব রক্ষণ। অধ্যায় নাম্বার ১। তো কোম্পানি কাকে বলে? এটা শুধুমাত্র ফার্স্ট ক্লাস এবং এ প্লাসের শিক্ষার্থীরা মুখস্থ করবেন। যেগুলো দাগিয়ে দেব এগুলো অবশ্যই মুখস্থ করতে হবে। বাকিগুলো আপনারা চাইলে মুখস্থ করতেও পারেন, চাইলে মুখস্থ নাও করতে পারেন। এরপরে রয়েছে শেয়ার বাজার কাকে বলে? এটা শুধুমাত্র ফার্স্ট ক্লাস এবং এ প্লাসের শিক্ষার্থীরাই পড়বে। আর এখানে প্রিএমটিভ অধিকার কি? এটা ফার্স্ট ক্লাস, এ প্লাস, শুধু পাস সকল শিক্ষার্থীরাই এটা পড়ে নেবেন। ঠিক আছে? ডাবল টিক চিহ্ন দেওয়া প্রশ্নগুলো সবাই মুখস্থ করবেন। আর এই গোল দেওয়া প্রশ্নগুলো শুধুমাত্র ফার্স্ট ক্লাস এবং এ প্লাসের শিক্ষার্থীরা মুখস্থ করবেন। এখানে বোনাস কাকে বলে? এরপরে হচ্ছে সাধারণ শেয়ার কি বা কাকে বলে? এপাশে হচ্ছে কর্পোরেট মূলধন কি? পরিশোধিত মূলধন বলতে কি বুঝো? কর্পোরেট মূলধন কাকে বলে? মালিকের অবশিষ্ট স্বার্থ বলতে কি বুঝো? হ্যাঁ, সমমূল্যের শেয়ার কি? এই প্রশ্নগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা এই প্রশ্নগুলো কি করে নেবেন? মুখস্থ করে নেবেন। এর পরবর্তীতে আসে শেয়ার বিপরীত বিভাজন কি? এরপরে হচ্ছে স্টক খণ্ডন কি? এরপরে হচ্ছে আনুপাতিক পদ্ধতি কি? এই ৩ টা প্রশ্ন পড়ে নেবেন। এপাশে রয়েছে ট্রেজারি শেয়ার কি বা কাকে বলে? আর এখানে রয়েছে আপনাদের বিএসইসি এর পূর্ণরূপ কি? প্রথম অধ্যায় থেকে এই কয়েকটা প্রশ্নই মুখস্থ করে নেবে যথেষ্ট। এর পরবর্তীতে চলে আসি আমরা দ্বিতীয় অধ্যায়ে। তো দ্বিতীয় অধ্যায় শুরু করার পূর্বে একটা জিনিস বলি, সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট এবং ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এই ২ টা সাবজেক্ট মাত্র ৭ দিনে গুছিয়ে প্রস্তুতি নিয়ে পাস করতে আমাদের শর্ট কোর্স রয়েছে। আপনারা চাইলে আমাদের শর্ট কোর্স যুক্ত হতে পারেন। বিস্তারিত জানতে আপনারা এই ভিডিওটাতেই কমেন্ট করুন অথবা ইনবক্স করুন অথবা এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ করুন। তাহলে আপনারা বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। চলুন তাহলে শুরু করা যাক সাজেশনে। তো এখানে কোম্পানির আর্থিক বিবরণীসমূহ এই চ্যাপ্টারে আসছি আমরা। যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে আর্থিক বিবরণীর সংজ্ঞা দাও, আর্থিক বিবরণীসমূহ কি কি, এরপর হচ্ছে কোম্পানির আর্থিক বিবরণী ১৯৯৪ সালে কোন ধারা মতে প্রস্তুত করা হয়, বার্ষিক প্রতিবেদন কি বা কাকে বলে, এর পরবর্তীতে হচ্ছে আয় বিবরণীর উপাদানসমূহ কি কি, এক ধাপ আয় বিবরণী কাকে বলে বা কি, এরপর হচ্ছে বহু ধাপ আয় বিবরণী কি বা কাকে বলে, এরপরে বিক্রিত পণ্যের ব্যয় কি এবং বিক্রয় বা বিপণন খরচগুলো কি কি। এই প্রশ্নগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা এইগুলো পড়ে নিবেন। সেই সাথে এপাশে রয়েছে প্রশাসনিক বা সাধারণ খরচগুলো কি কি, হ্যাঁ, অপরিচালন আয়গুলো কি কি, অপরিচালন ব্যয়সমূহ কি কি। এগুলো কিন্তু আবার অঙ্ক করলে অটোমেটিক এমনিতেই পারবেন। অর্থাৎ এগুলোতে আপনাদের মুখস্থ করতে বা পড়তে তেমন খুব বেশি একটা প্রেশার হবে না। সংক্ষিপ্ত আয় বিবরণী কি, সমন্বিত আয় বিবরণী কি, আর্থিক ব্যবস্থার বিবরণী বা উদ্বৃত্তপত্র কি, এরপর হচ্ছে মালিকানা সত্ত্ব কি, সম্পত্তি কাকে বলে বা কি, দুটি অলিক সম্পত্তির নাম লেখো, মুক্ত প্রবাহ বা নগদ বিবরণী কি, মজুদ পণ্য কি বা কাকে বলে, অস্পর্শনীয় সম্পত্তি কি বা কাকে বলে। এই কয়েকটা প্রশ্ন। এবং এই পাশে রয়েছে প্রাথমিক বা প্রারম্ভিক ব্যয় কি, এরপর হচ্ছে অবলিখন চুক্তি কি বা কাকে বলে, অবলেখক বা অবলেখকের দস্তরি কি বা কাকে বলে, এপাশে চূড়ান্ত লভ্যাংশ কি বা কাকে বলে, অন্তর্বর্তী লভ্যাংশ কাকে বলে, এরপরে হচ্ছে বকেয়া তরফ এটা কাকে বলে, এটা গুরুত্বপূর্ণ খুবই। এরপর হচ্ছে বিলম্বিত দায় কাকে বলে, নগদ প্রবাহ বিবরণীতে কি কি উপাদান থাকে, এরপর হচ্ছে অবচয় নির্ণয়ের সূত্রটি লেখো। এরপর হচ্ছে ১৯৯৭ সালে দেউলিয়া বিষয়ক আইন কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য, এরপর হচ্ছে রিসিভারকে কে নিয়োগ করেন। এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটা দ্বিতীয় অধ্যায়ের জন্য। এর পরবর্তীতে চলে আসি আমরা তৃতীয় অধ্যায় আয় শনাক্তকরণ, IAS 18। তো এটা শুরু করার পূর্বে একটা জিনিস আপনাদের দেখাই দিই, সেটা হচ্ছে এটা আমাদের হচ্ছে ফেসবুকের ফ্রি গ্রুপ। আপনারা চাইলে আমাদের ফ্রি গ্রুপে যুক্ত হয়ে থাকতে পারেন। এখানে আমাদের ফ্রি সব কিছুই আপনাদের জন্য উন্মুক্ত রয়েছে এখানে। আর যদি আপনারা চান ৭ দিনে গুছিয়ে প্রস্তুতি নিতে, তাহলে
এই যে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর গ্রুপটা দেখছেন, এটা মাত্র 7 দিনে গুছিয়ে প্রস্তুতি নিয়ে পাস করতে আমাদের এই ব্যাচে যুক্ত হতে পারেন। একদমই সংক্ষিপ্তভাবে সুন্দর করে গুছিয়ে ধারাবাহিকভাবে আপনাদের প্রস্তুতি নেওয়াই দেওয়া হবে। এবং এটা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের হচ্ছে শর্ট কোর্স। আপনারা চাইলে এই কোর্সেও যুক্ত হতে পারেন। এখানেও আপনাকে মাত্র 7 দিনে গুছিয়ে প্রস্তুতি নেওয়ায় দেওয়া হবে এবং এটা আমাদের পিডিএফ সাজেশন। যদি আপনাদের প্রয়োজন হয়, আমি যে সাজেশনটা এখন দিচ্ছি এবং অন্যান্য যে সাজেশনগুলো রয়েছে সেগুলোর পিডিএফ, সেক্ষেত্রে এই গ্রুপে যুক্ত হতে পারেন। এবং এটা আমাদের চ্যানেল, আপনারা চাইলে আমাদের চ্যানেলেও যুক্ত হয়ে থাকতে পারেন, আমাদের সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ঠিক আছে, আমরা সাজেশনে ফিরে আসছি। এখানে বলা হয়েছে যে আয় শনাক্তকরণ আইএএস 18। তাহলে রাজস্ব আয় বলতে কি বুঝো, এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। এবার রাজস্ব আয় শনাক্তকরণ কি, এই প্রশ্নটাও আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর পরবর্তীতে রয়েছে আয় শনাক্তকরণ নীতি কি, এরপর হচ্ছে কি কিস্তি বিক্রয় পদ্ধতি কি, এরপর হচ্ছে ফ্রাঞ্চাইজিং কি, এরপর হচ্ছে পরিমাণ বাট্টা কি, এরপর হচ্ছে বিল ও হোল্ড বিক্রয় কি। ঠিক আছে, আচ্ছা, এরপরে এই পাশে রয়েছে বিল ও হোল্ড বিক্রয়ের কারণ কি কি, প্রাথমিক গণপ্রস্তাব কি বা কাকে বলে, সমর্পণ মূল্য কি বা কাকে বলে, এরপর হচ্ছে আয়ের বিভিন্ন নামগুলো কি কি। এই কয়েকটা প্রশ্নই আপনাদের জন্য তৃতীয় অধ্যায়ে রয়েছে এবং অঙ্ক রয়েছে, অঙ্কের জন্য আলাদা সাজেশন দেওয়া হবে। চলে আসি আমরা চতুর্থ অধ্যায় ইজারা হিসাবে। তো এখানেও গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যেগুলো মুখস্থ করতে হবে, 1 নম্বর হচ্ছে ইজারা বা লিজের সংজ্ঞা দাও। এরপর হচ্ছে ইজারাদাতা কে, ইজারা গ্রহীতা কে, পরিচালন ইজারা কি। এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। এবং এপাশে রয়েছে মূলধন ইজারা লিজ কি, তারপর হচ্ছে অফ ব্যালেন্স শিট অর্থায়ন কি, এরপরে হচ্ছে লিভারেজ ইজারা কি বা কাকে বলে, রক্ষণাবেক্ষণ ইজারা কি বা কাকে বলে, রক্ষণাবেক্ষণ ইজারার মধ্যে কোন কোন উপাদান বিদ্যমান থাকে এবং ন্যূনতম ইজারা পরিশোধ কি, এরপর হচ্ছে নির্বাহী ব্যয় কি বা কাকে বলে, এরপরে রয়েছে গণপ্রস্তাব কি বা কাকে বলে, বাতিলযোগ্য ইজারা বলতে কি বোঝায়, এরপরে হচ্ছে অবাতিলযোগ্য ইজারাটা পড়ে নেবেন, গুরুত্বপূর্ণ, অগ্রাধিকারযুক্ত পাওনাদার কে বা কারা, এবং সরবরাহের পর আয় চিহ্নিতকরণ কি, এবং ইজারার ক্ষেত্রে খেলোয়াড় কারা কারা। এই কয়েকটা প্রশ্নই আপনাদের জন্য চতুর্থ অধ্যায়ের রেকমেন্ডেড। এরপরে চলে আসি আমরা আমাদের পঞ্চম অধ্যায় হিসাবের পরিবর্তন এবং ভুলের বিশ্লেষণ। এখানে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে হিসাব চলমান 8 এর উদ্দেশ্য কি, এরপর হচ্ছে হিসাব বিজ্ঞান পরিবর্তন বলতে কি বুঝো, হিসাব বিজ্ঞানে ভুল বলতে কি বুঝো, হিসাব বিজ্ঞান অনুমান কি বা কাকে বলে, পাল্টা উদ্বৃত্তবিহীন ভুল বলতে কি বুঝো, এবং সংশোধক ভুল কি। পরবর্তীতে অসংশোধক ভুল কি এবং বিষয় বিবরণী কি। এই কয়েকটা প্রশ্নই আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আপনারা এই কয়েকটা প্রশ্ন সুন্দর করে ভালো করে গুছিয়ে প্রস্তুতি নিয়ে নেবেন। আমরা চলে আসি পরবর্তী অধ্যায়, অধ্যায় নাম্বার 6। 6-এ আমাদের বিষয় হচ্ছে অপারেটিং সেগমেন্ট এর হিসাব, IFRS 8। ঠিক আছে, 8। তো আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে অপারেটিং সেগমেন্ট কি বা কাকে বলে, প্রধান অপারেটিং সিদ্ধান্ত গ্রহণকারী বলতে কি বুঝো, এরপরে সেগমেন্ট প্রতিবেদন কি বা কাকে বলে, এপাশে রয়েছে অপারেটিং সেগমেন্ট হওয়ার পূর্ব শর্ত কি, এরপর হচ্ছে বিকেন্দ্রীকরণের প্রধান সুবিধাগুলো কি কি। এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এবং পরবর্তী পেজে আছে যে দায়িত্ব হিসাব বিজ্ঞান কি বা কাকে বলে, এরপর হচ্ছে ব্যয় কেন্দ্র কি, এবার হচ্ছে IFRS এর পুনরূপ কি, এটা তো ইতিমধ্যে দিয়ে দেওয়া হয়েছে, তারপর আরেকবার নিয়ে নেন। অবশেষ মুনাফা কি বা কাকে বলে, এটাও গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে CODM, অদাবিকৃত লভ্যাংশ কি বা কাকে বলে, অবশেষ মুনাফার সূত্রটি, এটা তো উভয় ক্ষেত্রে প্রযোজ্য। অর্থনৈতিক মূল্য সংযোজন কি এবং হিসাব পরিবর্তন কি এবং মার্জিন কি বা কাকে বলে। এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। আপনারা এই কয়েকটা প্রশ্ন অবশ্যই অবশ্যই ভালো করে মুখস্থ করে নেবেন, এটা আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে। আমরা চলে আসি সপ্তম অধ্যায়ে দেউলিয়া সম্পর্কিত হিসাব বিজ্ঞান। তো এখানে দেউলিয়া বলতে কি বুঝো এবং দেউলিয়ার অর্থ কি বা দেউলিয়া কে, একজন দেনাদারকে কখন দেউলিয়া ঘোষণা করা হয়, এবং এপাশে হচ্ছে ক্রয় প্রতিদান কি, অব্যাহতি প্রাপ্তি সম্পত্তি কি, এবং হচ্ছে দেনাদারের কর্তব্য কি। এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এবং পরবর্তী পাশে আমাদের রিসিভার ফিস কি,
এরপর হচ্ছে কারা পূর্ণ জামানতযুক্ত পাওনাদার, এরপর হচ্ছে আংশিক জামানতযুক্ত পাওনাদার কি, এরপরে হচ্ছে ঘাটতি হিসাব কি, এরপরে হচ্ছে আমাদের অংশীদারি ব্যবসায়ে দেউলিয়াত্ব হিসাব কিভাবে প্রস্তুত করা হয়, আর হচ্ছে পূর্ণ জামানতযুক্ত পাওনাদার কারা। এই কয়েকটা প্রশ্নই আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এইগুলো আপনারা পড়ে নেবেন, মুখস্থ করে নেবেন। মোটামুটি আপনাদের এখানেই সাজেশন শেষ। তো শেষ যেহেতু হয়ে গেছে, আমি একটা বিষয় আপনাদের পুনরায় নোটিস করে দিচ্ছি। এটা আমাদের ইউটিউব চ্যানেল, আপনারা চাইলে আমাদের ইউটিউব চ্যানেলে যুক্ত হয়ে থাকতে পারেন। এটা আমাদের পিডিএফ সাজেশন গ্রুপ, আপনারা চাইলে আমাদের পিডিএফ সাজেশন গ্রুপেও যুক্ত হয়ে থাকতে পারেন। এটা আমাদের ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের শর্ট কোর্স প্রাইভেট ব্যাচ, 220 জন শিক্ষার্থী এই মুহূর্তে আমাদের ব্যাচে যুক্ত আছে, চাইলে আপনারা যুক্ত হতে পারেন। এটা আমাদের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর শর্ট ব্যাচ, এই ব্যাচেও আপনারা চাইলে যুক্ত হতে পারেন। এটা আমাদের ফ্রি গ্রুপ, আপনারা চাইলে কিন্তু আমাদের ফ্রি গ্রুপেও যুক্ত হতে পারেন আপনাদের নিজস্ব স্কিল বিল্ড আপ করার জন্য। তো ঠিক আছে, আজকে পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট পর্বে। ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ।